একজন যোদ্ধা যার ধমনীতে তেজ আর হৃদয়ে দেশপ্রেম, যে দেশের জন্য জীবন দিতেও পিছু পা হয় না, তাকে কিভাবে রুখতে পারে পাকিস্তানের জঙ্গি? বন্ধুরা, আজ এক্সপ্লেন করব অ্যাকশন থ্রিলারে ভরপুর সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি যোদ্ধা। মুভির শুরুতে আমরা সুরেন্দর কাটিয়ালকে দেখতে পাই, যিনি পেশায় একজন সেনাবাহিনীর মেজর। এছাড়াও সুরেন্দরের গঠিত একটি নিজস্ব টিম রয়েছে, যে টিমের নাম যোদ্ধা টাস্ক ফোর্স। এই টিমটির কাজ হলো স্পেশাল মিশনগুলো হ্যান্ডেল করা। একদিন এমনই এক স্পেশাল মিশনে বীরত্বের সাথে সুরেন্দর মৃত্যুবরণ করে। তারপর আমরা দেখতে পাই সুরেন্দর কাটিয়ালের ছেলে অরুণ কাটিয়ালকে। তার বাবার মৃত্যুতে সে খুব শোকাগ্রস্ত হয়ে পড়ে এবং সে প্রতিজ্ঞা করে যে সেও একদিন তার বাবার মতো যোদ্ধা রেজিমেন্টের সদস্য হবে এবং দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। এখানে সিন কাট হয়। তারপর আমরা দেখতে পাই 2001 সালের ঘটনা। অরুণ কাটিয়াল এখন বড় হয়ে গিয়েছে। সে এখন যোদ্ধা রেজিমেন্টেরই একজন সদস্য, আর সে এখন একটি মিশনে রয়েছে। দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তের কাছে বাংলাদেশের কয়েকজন অসাধু লোক ভারত থেকে বাচ্চাদের পাচার করে নিয়ে যাচ্ছিল। তারা সংখ্যায় ও শক্তিতে যথেষ্ট এগিয়ে ছিল। এ কারণে ভারতীয় গভর্নমেন্ট তাদের উপর আক্রমণের আদেশ দিচ্ছিল না। তারা চাচ্ছিল না যে বাচ্চাগুলোর কোনো ক্ষতি হোক। কিন্তু অরুণ, যুদ্ধ করার জন্যই যার জন্ম হয়েছে, তাকে কিভাবে তার সিনিয়ররা আদেশের বন্ধনে আটকে রাখবে? অরুণ একাই ছুটে যায় সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে। এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন অরুণকে আঘাত করে একটি বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে নিয়ে বাংলাদেশের সীমানার দিকে এগোতে থাকে। তারা একটি ছোট্ট নৌকায় করে নদী পার হতে থাকে। এবারও অরুণ বীরত্বের সাথে তাদের পরাজিত করে বাচ্চাটিকে রক্ষা করে, আর তাদের মিশনও সাকসেসফুল হয়ে যায়। এরপর দেখা যায় যোদ্ধা টিম মিশন কমপ্লিট করে তাদের রিপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে যায়। আর সেখানে আমরা প্রিয়াকে দেখতে পাই। প্রিয়া ইন্ডিয়ান গভর্নমেন্টের সেক্রেটারি। তার চেয়ে বড় ব্যাপার হলো সে আমাদের হিরো অরুণ কাটিয়ালের স্ত্রী। তো অরুণকে দেখে প্রিয়া রাগ দেখায় আর অরুণকে এড়িয়ে চলে যেতে থাকে, কারণ অরুণ তার সিনিয়রদের কথা অমান্য করে জীবন বাজি রেখে একাই লড়াই করেছে। এখানে তার মৃত্যু ঝুঁকিও ছিল। অরুণ বুঝতে পারে প্রিয়া তার উপর অনেক রেগে আছে। এরপর সে ফ্লার্ট করে প্রিয়ার রাগ ভাঙায়। এখানে সিন কাট হয়। তারপর আমরা দিল্লির একটি কন্ট্রোল রুম দেখতে পাই, যেখানে ডিউটিতে ছিল অরুণের স্ত্রী প্রিয়া। তখন কন্ট্রোল রুমে একটি খবর আসে যে ভারতের একটি বিমান হাইজ্যাক হয়েছে। বিমানটি প্যাসেঞ্জার সহ অমৃতসরে ল্যান্ড করানো হয়েছে। এখানে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু সমস্যা বেঁধে যায় যখন জানা যায় ওই ফ্লাইটে ভারতের সবচেয়ে সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট অনুজ নায়ের রয়েছে। এক অফিসার অনুজ নায়েরের সিকিউরিটির ব্যাপারে জানতে চাইলে একজন বলে অনুজ নায়েরের সিকিউরিটির দায়িত্বে আছে যোদ্ধা রেজিমেন্টের সদস্য অরুণ কাটিয়াল। এটা শুনে প্রিয়া শক্ত হয়ে যায়। তারপর সেই বিমানে থাকা দুর্বৃত্তদের একজন কন্ট্রোল রুমে ফোন দিয়ে একটি শর্ত দেয়। শর্তটি হলো ভারতের জেলে পাকিস্তানের 3 জন জঙ্গি বন্দী আছে, তাদের মুক্ত করে দিতে হবে। সাথে 50 লাখ টাকা আর বিমান উড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ফুয়েল দিতে হবে। একথা শুনে প্রিয়া জানায় ভারতের কোন জেলে জঙ্গিরা বন্দী আছে এটা খুঁজে বের করতে সময় লাগবে। প্রিয়া আরও বলে বিমানের একজনের সাথে কথা না বলে ফুয়েল পাঠানো যাবে না। দুর্বৃত্তরা তখন অরুণের সাথে প্রিয়ার কথা বলিয়ে দেয়। অরুণ প্রিয়াকে হিডেন মেসেজের সাহায্যে একটি কোড নাম্বার পাঠায় আর বলে তোমরা শীঘ্রই কোনো স্টেপ নাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু কন্ট্রোল রুম থেকে অরুণ কোনো সাহায্যই পায় না। কিছুক্ষণ পর হাইজ্যাকাররা সায়েন্টিস্ট অনুজ নায়েরকে চিনে ফেলে আর তাকে অত্যাচার করতে শুরু করে। অরুণ কি করবে বুঝে উঠতে পারে না। তার সাথে সন্ত্রাসীদের মারপিট শুরু হয়ে যায়। একসময় অরুণ ফ্লোরের একটি পার্ট খুলে নিচে যাওয়ার রাস্তা পেয়ে যায়। তারপর সে অনুজ নায়ের সহ সব প্যাসেঞ্জারকে নিচে পাঠিয়ে দেয়। এবার সন্ত্রাসীরা অরুণের চালাকি ধরে ফেলে। ততক্ষণে অরুণ নিচে গিয়ে বিমানের দরজা খুলে দেয় আর সবাইকে বিমান থেকে নেমে যেতে বলে। কয়েকজন যাত্রী নেমে গেলেও অনুজ নায়ের নামতে ব্যর্থ হয়। এতক্ষণে সন্ত্রাসীরা নিচে এসে অরুণের সাথে মারপিট শুরু করে দিয়েছে। অরুণ যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন অরুণকে লাথি মেরে বিমান থেকে বাইরে ফেলে দেয় আর মিশনটা এখানে ফেইল হয়ে যায়। এরপর দেখা যায় হাইজ্যাকারদের যে ডিমান্ড ছিল সেটা ইন্ডিয়ান সরকার পূরণ করতে পারে না। এ কারণে তারা বিখ্যাত সায়েন্টিস্ট অনুজ নায়েরকে মেরে ফেলে, আর এর সব দায় এসে পড়ে যোদ্ধা রেজিমেন্টের অরুণ কাটিয়ালের উপর। এই ঘটনার পর সরকার যোদ্ধা রেজিমেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অরুণ অনেকটা ভেঙে পড়ে, কারণ এই যোদ্ধা রেজিমেন্ট তার স্বপ্ন, তার আবেগ, তার ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা হলো এটা তার বাবা সুরেন্দর কাটিয়ালের স্মৃতি। তার বাবা যোদ্ধা রেজিমেন্ট নিয়ে যে স্বপ্নটা বুনেছিলেন সেটা কি অরুণের হাতে এভাবেই শেষ হয়ে যাবে? এসব নিয়ে ভাবতে ভাবতে অরুণ ডিপ্রেশনে ডুবে যায়। এদিকে সরকার থেকে যোদ্ধা টিমের সদস্যদের সেনাবাহিনীতে কাজ করার অফার দেওয়া হয়। অরুণের সব সঙ্গীরা এটা মেনে নেয় আর অরুণকেও বুঝাতে থাকে, কিন্তু অরুণ তো নাছোড়বান্দা, সে কিছুতেই যোদ্ধা রেজিমেন্ট বন্ধ হতে দিবে না। অরুণ সবসময় এটা নিয়েই ভাবতে থাকে যে কিভাবে নিজেকে প্রুভ করে কামব্যাক করা যায়। এদিকে অরুণের এমন অবস্থা তার সাংসারিক জীবনকেও প্রভাবিত করে। সে প্রিয়ার সাথে ঠিকমতো কথা বলতো না। এক পর্যায়ে প্রিয়া বাধ্য হয়ে অরুণকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। অরুণ এটা শুনে কষ্ট পেলেও রাগে দুঃখে ডিভোর্স পেপারে সাইন করে দেয়।
তারপর দেখা যায় বছর কয়েক পর অরুণ দুবাই যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যায়। এখন অরুণ ইন্ডিয়ান বিমানের একজন এয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত আছে। এয়ারপোর্টে ঢোকার সময় তার একটি অচেনা লোকের সাথে ধাক্কা লাগে। তখন অরুণ পা বাড়াতেই দেখতে পায় কারো বোর্ডিং পাস নিচে পড়ে আছে। অরুণ বোর্ডিং পাসটা নিয়ে সিকিউরিটির কাছে জমা দিয়ে ভিতরের দিকে এগোতে থাকে। এরপর এয়ারপোর্ট থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে একটা বোর্ডিং পাস হারিয়ে গেছে, যেটা অরুণ কাটিয়াল নামের একটা লোকের। এটা শুনে অরুণ অবাক হয়ে যায়, কারণ এই বোর্ডিং পাসটাই সে মাত্র সিকিউরিটির কাছে জমা দিয়ে এসেছে। তখন অরুণ তার বোর্ডিং পাসটা আনতে যায়। সে সময় তার মোবাইলে একটি আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে লেখা ছিল প্ল্যান চেঞ্জ, ফ্লাইট দিল্লি টু লন্ডন। এবার অরুণ কিছুটা ঘাবড়ে যায়। সে বুঝতে পারে দিল্লি টু লন্ডন বিমানটা হাইজ্যাক হতে চলেছে। এরপর অরুণ দুবাই যাওয়ার পরিবর্তে লন্ডনের ফ্লাইটে উঠে যায়। বিমানে উঠে অরুণের এই মেয়েটার সাথে পরিচয় হয়। এর নাম তানিয়া। সে একজন বিমানবালা। একটা স্পেশাল ট্রেনিংয়ের জন্য সে লন্ডন যাচ্ছে। আর এই সুন্দরী এয়ার হোস্টেসকে আপনারা ভালো করে চিনে রাখুন। মুখের সৌন্দর্যে হাজারো পুরুষের হৃদয়ে দোলা লেগে যায়। সে কি অদ্ভুত মায়া! এই মায়াবতী মেয়েটার নাম লাইলা। এরপর দেখা যায় অরুণ তার সিটে গিয়ে বসে আছে, আর তার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসতেই থাকে। একটা মেসেজে 3 জন হাইজ্যাকারের নাম পাঠানো হয় যারা এই বিমানে উপস্থিত আছে। তো এরপর অরুণ লাইলাকে এই বিমানটি হাইজ্যাকের ব্যাপারে জানিয়ে দেয়, আর লাইলাকে বলে বিমানে থাকা প্রত্যেকের পাসপোর্ট চেক করা হোক। লাইলা অরুণের কথা মতো সবার পাসপোর্ট চেক করতে থাকে। এরপর দেখা যায় দিল্লির গ্রাউন্ড সিকিউরিটি কন্ট্রোল রুমে একটি রিপোর্টের মাধ্যমে জানতে পেরে যায় যে লন্ডনে গমনকারী বিমানটি হাইজ্যাকের কবলে পড়েছে। তখন ফ্লাইটের সিকিউরিটির লিস্ট দেখে তারা বুঝে যায় যে ওখানে অরুণও রয়েছে। এরপর সিন কাট হয়ে বিমানে নিয়ে আসে। হঠাৎ অরুণ দেখতে পায় একজন লোক টয়লেটের পাশ দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। সে টয়লেট থেকে বের হওয়ার পর অরুণ টয়লেটে প্রবেশ করে, আর টয়লেটে গিয়ে সে একটা অতি শক্তিশালী ম্যাগনেট দেখতে পায়, যেগুলো মূলত ইঞ্জিনে জ্যাম সৃষ্টির কাজে লাগে। এবার অরুণ শিওর হয় যে বিমানটি সত্যি হাইজ্যাকারদের কবলে পড়েছে। তখনই টয়লেটে সেই লোকটা চলে আসে, আর অরুণের সাথে তার মারাত্মক ফাইট হয়। কিছুক্ষণ ধস্তাধস্তির পর অরুণ ওই লোকটাকে অজ্ঞান করে ফেলে। এমন সময়ে এয়ার হোস্টেস লাইলা আর তানিয়া সেখানে চলে আসে, আর দেখে যে অরুণ একজনকে মেরে অজ্ঞান করে ফেলেছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন অরুণ তাদেরকে শান্ত হয়ে যেতে বলে, আর বিমানে থাকা ডাক্তারকে ডেকে আনতে বলে। সাথে সাথেই ডাক্তার এসে ওই ব্যক্তিকে একটা ইঞ্জেকশন দিতেই লোকটা মারা যায়। তখন অরুণ ডাক্তারের কলার ধরে বলে, এটা কিসের ইঞ্জেকশন ছিল? ডাক্তার কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, আমি তো নর্মাল ইঞ্জেকশনই দিয়েছি। এমন কাহিনী দেখে ওখানে থাকা সকলে ভয়গ্রস্ত হয়ে পড়ে। এরপর অরুণ মৃত ব্যক্তিকে নিচের একটা বাক্সের মধ্যে রেখে আসে। এবার ওরা যার যার সিটে এসে বসে। অরুণ চিন্তা করতে থাকে এয়ারপোর্টে ঢোকার সময় তাকে কে ধাক্কা দিয়েছিল। এখানে অবশ্যই কোনো রহস্য আছে। হঠাৎই বিমানের টেলিফোন বাজতে শুরু করে। লাইলা গিয়ে ফোন ধরে। ফোনের ওপাশ থেকে বলে, আমরা দিল্লির সিকিউরিটি গ্রাউন্ড থেকে বলছি। তখন লাইলা অরুণকে ফোনটা দিয়ে দেয়। ফোন ধরেই অরুণ বলে, এই বিমানটি হাইজ্যাকারদের কবলে পড়েছে। কিন্তু কন্ট্রোল রুম থেকে অরুণের কথা বিশ্বাস করে না। তখন ওখান থেকে বলা হয় যে বিমানে একজন সেকেন্ড কমান্ডার আছে, আমরা তার সাথে কথা বলতে চাই। তার সিট নাম্বার 11F। এবার লাইলা 11F সিটে গিয়ে দেখতে পায় যেই লোকটার মৃত্যু হয়েছে সেই আসলে সেকেন্ড কমান্ডার ছিল। অরুণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তার নিজের সঙ্গীর সাথেই ফাইট করেছে। তখন লাইলা দৌড়ে গিয়ে আরেকটি ফোন থেকে কন্ট্রোল রুমে ফোন দিয়ে জানিয়ে দেয় যে 11F-এর যাত্রী অর্থাৎ সেকেন্ড কমান্ডারের দায়িত্বে থাকা ব্যক্তিটা মারা গিয়েছে। অরুণ তখন দৌড়ে এসে লাইলার হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়, আর তাকে এসব বিষয়ে আগে থেকে কিছু বলতে নিষেধ করে। এরপর কন্ট্রোল রুম থেকে একটা রিপোর্টের মাধ্যমে জেনে যায় যে আজ অরুণের ডিউটি দিল্লি দুবাই এয়ারলাইন্সে ছিল। এখন কন্ট্রোল রুম থেকে ভেবে নেয় যে যোদ্ধা রেজিমেন্টকে বন্ধ করে দেওয়ার জন্য হয়তো অরুণই প্রতিশোধ নেওয়ার জন্য বিমানটিকে হাইজ্যাক করে নিয়েছে। এতক্ষণে প্রিয়াকেও অরুণের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়। এরপর সিনটা বিমানে নেওয়া হয়। ওখানে লাইলা অরুণকে ইলেকট্রিক শক দিয়ে বেঁধে ফেলে, কারণ তাদেরও সন্দেহ ছিল যে অরুণই হাইজ্যাকটা করছে। তারপর অরুণ টেকনিকে বাঁধন খুলে ফেলে, আর বন্দুকটাও ছিনিয়ে নিয়ে ককপিটে চলে যায়, আর সেখানে থাকা পাইলটের সাথে কথা বলে এবং বিমানটি অমৃতসরে ল্যান্ড করাতে বলে। এতক্ষণে একটা ভুয়া ইনফরমেশনের মাধ্যমে পাকিস্তানি মিডিয়াগুলোতে প্রচার করা হয় যে ইন্ডিয়ার একটি বিমান অরুণ কাটিয়াল নামের একজন ইন্ডিয়ান সৈনিক হাইজ্যাক করে বিমানটি নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। এদিকে বিমানে থাকা এক যাত্রীর সিটের তলা থেকে একটা ব্যাগ উদ্ধার হয়। ব্যাগে একটা ডিভাইস দেখানো হয়। প্লেনটি পাকিস্তানের ইসলামাবাদের এরিয়াতে ঢুকে পড়েছে। অরুণ এবার ভাবতে থাকে ইসলামাবাদের সন্ত্রাসীদের পরিকল্পনাটা আসলে কী। এমন সময়ে হঠাৎই বিমানে একটা ঝাঁকি অনুভূত হয়। এরপর ককপিট থেকে সিনিয়র পাইলট বের হয়ে জানায় যে ফুয়েল ডাম্প করেছে। এটা বলার সাথে সাথেই পেছন থেকে সেকেন্ড পাইলট তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এরপর হাইজ্যাকিংয়ের জট খুলতে শুরু করে। এই সেকেন্ড পাইলটই অরুণকে মেসেজ করছিল, আর অরুণকে লন্ডনের ফ্লাইটে আনার একটাই কারণ হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে ভাবে যে এই হাইজ্যাকটা অরুণই করেছে। সেকেন্ড পাইলট এসব বলে হাসতে থাকে। অরুণ তাকে প্রশ্ন করে, তোমরা কি চাও? এটা কোনো মামুলি হাইজ্যাক তো হতেই পারে না।
হাইজ্যাকার উত্তরে বলে, শান্তি, হা হা হা। এটা বলে সে অট্টহাসিতে ফেটে পড়ে। এবার অরুণের মনে পড়ে যায় যে আজই ভারত পাকিস্তান শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ইসলামাবাদের জিন্নাহ হলে থাকবে, আর এদের উদ্দেশ্যই হলো জিন্নাহ হলে বিমানটা ক্র্যাশ করানো। কারণ হিন্দুস্তানি কোনো বিমান যদি পাকিস্তানে ক্র্যাশ করে তাহলে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি বাতিল হয়ে যুদ্ধ শুরু হবে। এটা ভেবেই অরুণ শিউরে ওঠে, সে একা কী করবে। এরপরই দেখা যায় তানিয়া নামের মেয়েটা চালাকির সাথে একটি ব্যাগ নিয়ে পাইলটের হাতে ছুঁড়ে মারে, আর পাইলটের হাতে থাকা পিস্তল পড়ে যায়। অরুণ ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে পাইলট বেশি হাইজাকারের সাথে ফাইট শুরু করে দেয়। অরুণের স্মার্ট ফাইটের কাছে পাইলট হার মেনে যায়। এ কারণে সে বিমানে থাকা এক যাত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। অরুণ তখন তানিয়াকে বলে, আমার এখন তোমার সাহায্য প্রয়োজন। এরপর অরুণ তানিয়াকে বিমান উড়ানোর দায়িত্ব দেয়, আর তানিয়াকে বলে, ভয় পেও না, আমি আছি। পাশ থেকে লাইলা অরুণকে বলে ওঠে, আমি দুঃখিত, অযথা তোমাকে সন্দেহ করেছিলাম। অরুণ মুচকি হাসি দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা গুন্ডা পাইলটকে বধের জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা একটি ভয়াবহ অ্যাকশন সিন দেখতে পাই, যেখানে অনেক কষ্টে অরুণ তাকে পরাজিত করতে সক্ষম হয়। এতক্ষণে তানিয়া বিমানটি যথাসম্ভব কন্ট্রোলে নিয়ে এসেছে। এখন বিমানটিকে ক্র্যাশ করার হাত থেকে বাঁচানোর জন্য অরুণ, লাইলা আর এই ভদ্রলোক নিচে যায়। ওখানে অরুণ বিমানটিকে বাঁচানোর একটি সুন্দর পরিকল্পনা করে। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে লাইলা অরুণকে আঘাত করে বসে। তখন আমরা বুঝতে পারি লাইলাই আসলে মেইন ভিকটিম। তার ভাইকে ইন্ডিয়ান সেনাবাহিনী হত্যা করেছে, যার প্রতিশোধ নিতে লাইলা এই ভয়ঙ্কর কাজে লিপ্ত হয়েছে। এখানে লাইলা অরুণকে বন্দি বানিয়ে ককপিটে নিয়ে আসে। ককপিটে আসার পর লাইলা তানিয়াকে বলে সে যেন পাকিস্তানের ইসলামাবাদ কন্ট্রোল রুমে যোগাযোগ করে। ওখানে প্রিয়া আগে থেকেই উপস্থিত ছিল। কল করতেই প্রিয়া কথা বলে। সে অরুণকে বলে, তুমি এটা কেন করছো, কি চাও তুমি? তখন লাইলা অরুণকে একটি কাগজ দেয়, যেখানে লেখা ছিল, আমার 3 সঙ্গী ইসলামাবাদে বন্দী আছে, তাদের মুক্তির জন্যই আমি এসব করছি। আসলে সন্ত্রাসীরা চাইছিল এই বিমান হাইজ্যাকিংয়ের সমস্ত দোষ যেন অরুণের উপর আসে। অরুণ এবারও প্রিয়াকে একটা হিডেন মেসেজ দেয়, যেটা শুনে প্রিয়া বুঝতে পারে যে পরিস্থিতি খুব খারাপ, ভীষণ ভয়ানক বিপদ আসতে চলেছে। আর এটা প্রিয়া পাকিস্তানের সেক্রেটারিকে জানিয়ে দেয়। পাকিস্তানের সেক্রেটারি বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। তখন এক অফিসার তাদের সবাইকে বিমানটির ডিরেকশন দেখায়, যে বিমানটা সরাসরি জিন্নাহ হলে এসে ক্র্যাশ করবে। এবার সবাই বুঝে যায় যে ভারতের প্রধানমন্ত্রীকে মারার জন্যই এমন পরিকল্পনা করা হয়েছে। এটা বুঝতে পেরে পাকিস্তানের সিকিউরিটি জোন তখন বিমানটিকে ধ্বংস করার জন্য 3টি যুদ্ধ বিমান পাঠায়। ওদিকে দেখা যায় লাইলা একটু অন্যমনস্ক হয়ে গেলে অরুণ বিমানের ব্রেকে চাপ দিতেই লাইলা ঝুল সামলাতে না পেরে সামনের সিটে পড়ে যায়। এই সুযোগে অরুণ লাইলাকে আঘাত করে আর তার হাতে থাকা পিস্তল ফেলে দেয়। তারপর আবারও লাইলা আর অরুণের মাঝে ফাইট শুরু হয়ে যায়। এমন সময় আমরা দেখতে পাই পাকিস্তানের 3টা যুদ্ধ বিমান অরুণদের বিমানকে ঘিরে রয়েছে। তারা সিগন্যাল দেয় যদি বিমানের ডিরেকশন পরিবর্তন না করা হয় তাহলে বিমানটিকে ধ্বংস করা হবে। এদিকে লাইলা আর অরুণের ফাইট চলতেই আছে। এদের কারো থেকে কেউ কম না। লাইলা বুনোয়াল হলে অরুণ যেন বাঘা তেঁতুল। কিন্তু এক পর্যায়ে অরুণের তীক্ষ্ণ বুদ্ধির কাছে লাইলাকে হার মানতে হয়। নিজের অস্ত্রেই লাইলার পরিসমাপ্তি ঘটে। এবার অরুণ পাইলট সিটে বসে ডান দিকে বিমানটাকে ঘুরিয়ে ডিরেকশন পাল্টে দেয়। কি ভাবছেন থ্রিলার এখানেই শেষ? না, মেঘনাথ এখনও মেঘের আড়ালেই রয়ে গেছেন। অরুণ কি শেষ পর্যন্ত সফল হবে? দেখতে থাকুন। এরপর অরুণ আর তানিয়া প্ল্যানিং করতে থাকে যে বিমানটিকে কোথায় সেফলি ল্যান্ড করানো যায়। অরুণ একটি লেক দেখিয়ে বিমানকে সেখানে ল্যান্ড করানোর কথা বলে। তখন তানিয়া বলে, আমরা সেখানে ল্যান্ড করাতে পারবো না, কারণ এখানে পৌঁছানোর আগেই আমাদের বিমান কওমি মসজিদে ব্লাস্ট হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, কওমি মসজিদ হলো পাকিস্তানের জাতীয় মসজিদ। এবার অরুণের মনে পড়ে যায় সে টিভিতে দেখেছিল শান্তি চুক্তির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী কওমি মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। তাহলে কি সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট পাকিস্তানের পিএম? অরুণ কিছুটা ঘাবড়ে যায়। সে পাকিস্তানের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে। ওদিকে আমরা কন্ট্রোল রুমের দৃশ্যে দেখতে পাই পাকিস্তানের সেক্রেটারি বিমানটাকে ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এমন সময়ে হঠাৎ তার পেছন থেকে গুলির শব্দ হয়। সে পেছনে ফিরে দেখতে পায় তার সঙ্গীরা কেউ বেঁচে নেই। তার নিজের পিএস রফিক তাদের মেরে ফেলেছে। সেই আসলে মেইন সন্ত্রাসী। আর সে রফিক না, জালাল। ছদ্মবেশে এতদিন পাকিস্তান গভর্নমেন্টে কাজ করে এসেছে। এবার জালাল ভারতের প্রধানমন্ত্রীর মাথায় বন্দুক ঠেকালে পাকিস্তানের সেক্রেটারি তাকে বাঁচাতে আসে। তখন জালাল তাকেও গুলি করে মেরে ফেলে আর সন্ত্রাসীদের একত্রিত করে জিন্নাহ হল দখল করে নেয়। ওদিকে বিমান থেকে অরুণ অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য। সে বলতে থাকে, হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? পরবর্তী টার্গেট জিন্নাহ হল না, কওমি মসজিদ, অর্থাৎ পাকিস্তানি পিএম। এবার ফোনের ওপাশ থেকে জালাল বলে ওঠে, আই কপি দ্যাট যোদ্ধা, আমি জানি তুমি এটা করবে, কারণ তোমার দেশের ইজ্জত আর তোমার স্ত্রী এখন আমার হাতে বন্দি। তুমি 200 মানুষের জীবন বাঁচাবে নাকি তোমার দেশের ইজ্জত? সিদ্ধান্ত তোমার। এটা বলে সে কল কেটে দেয়।
তখন তানিয়া বলে, ও তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমাদের পেছনে যাওয়া উচিত। অরুণ বলে, না, আমাদের 200 লোককেও বাঁচাতে হবে, আবার দেশের ইজ্জতও। তানিয়া বলে, আমরা কিভাবে এটা করব? আমাদের বিমান নিচে ল্যান্ড করার আগেই ক্র্যাশ হয়ে যাবে। অরুণ তখন ভাবে যে বিমানের নিচে একটি ওয়াটার ট্যাঙ্ক আছে, সেটা ছিদ্র করে দিলে বিমানে থাকা দাহ্য পদার্থগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর অরুণ তানিয়াকে বিমানটি ল্যান্ড করানোর প্রস্তুতি নিতে বলে নিচে চলে যায়। তানিয়া ল্যান্ড করানোর উদ্দেশ্যে স্ট্রিং গিয়ার সুইচে চাপ দিলে দেখা যায় রাইট সাইডের চাকাটা জাম হয়ে আছে। এটা সে দ্রুত অরুণকে জানায়। তারপর বিমান মাটিতে পড়ার শেষ মুহূর্তে অরুণ চাকাটির জাম ছাড়াতে সক্ষম হয়, আর বিমানটি সেফলি জিন্না হলের সামনে এসে থেমে যায়। এরপর অরুণ বিমানের ডোর খুলতে শত শত বন্দুক থেকে গুলি বের হয়ে বিমানকে ঝাঁঝরা করে দেয়। অরুণ বুঝে যায় এখানের পরিস্থিতি আরও ভয়াবহ। সে খানিকটা দম নিয়ে আবার পূর্ণ উদ্যমে গুলি ছুটতে ছুটতে সামনের দিকে এগোতে থাকে। সেখানে একজন ইন্ডিয়ান সৈনিক অরুণকে বলে, স্যার, এরা অনেক শক্তিশালী, আর পুরো জিন্না হলকে এরা দখল করে নিয়েছে। অরুণ তাকে ভেতরে ঢুকতে বললে পাশ থেকে একজন পাক আর্মি বলে ওঠে, যতক্ষণ পর্যন্ত পাক আর্মি না আসে ততক্ষণ আমরা নেগোশিয়েট করার চেষ্টা করব। অরুণ তখন বলে, সরি স্যার, নেগোশিয়েট করনা তো কোই যোদ্ধা কা স্টাইল থাই নেই। এরপর পাক আর্মি কিছু একটা বলতে গেলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। এরপর অরুণ জিন্না হলে প্রবেশ করতে শুরু করে। পাশেই এক ইন্ডিয়ান আর্মিকে পড়ে থাকতে দেখে অরুণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, স্যার কোথায়? সে বাংকারের দিকে ইশারা করে মারা যায়। তারপর অরুণ আবারও গুলি ছুটতে ছুটতে এগিয়ে যেতে থাকে। আর এখানে আমরা চোখ জোড়ানো মনোমুগ্ধকর কিছু অ্যাকশন সিন দেখতে পাই। অরুণের বীরত্বের কাছে সন্ত্রাসীরা অসহায় আত্মসমর্পণ করতে থাকে। নিজেদের পরাজয় দেখে সন্ত্রাসীদের হেড জালাল সবাইকে থামিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী প্রিয়া আরও 4 জন কর্মকর্তাদের সিরিয়ালে বসিয়ে অরুণকে 6 সেকেন্ড সময় দেয়। মানে সে এক এক সেকেন্ডে এক একজনকে মেরে ফেলবে। সে দুজনকে মারতেই অরুণ বাইরে বেরিয়ে আসে আর সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করে। তখন জালাল অরুণকে কিছু কথা বলতে থাকে যে, তুমি এখানে কিছুই করতে পারবে না। আমি যেভাবে তোমাদের সায়েন্টিস্টকে মেরেছিলাম সেভাবেই আজ তোমাদের সবাইকে মারব। এখানে আমরা বুঝতে পারি আগের বিমান হাইজ্যাকের সময় জালালই অরুণকে লাথি মেরে বিমান থেকে বাইরে ফেলে দিয়েছিল। আর এসব বলতে বলতে জালাল পুরো ভবনে বোম ফিট করতে থাকে। তখন জালাল অরুণকে এনে প্রিয়ার সামনে বসায়। প্রিয়া আর অরুণ একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়া হয়তো ভাবতে থাকে যে সে এই দেবতুল্য মানুষটাকে শুধু শুধু দেশদ্রোহী তকমা দিয়েছিল। তখন অরুণ প্রিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখনও ডিভোর্স পেপারে সাইন করনি কেন? প্রিয়া বলে, তুমি করে দিয়েছ, আমার যখন মন চাইবে আমি তখন করব। অরুণ বলে, ভেবে দেখো, সময় হারিয়ে গেলে তা চলে যায়। এবার জালাল বলে, এখানে কি লাভ স্টোরি চলছে? তুমি মরার জন্য তৈরি হও যোদ্ধা। এটা বলেই সে অরুণকে গুলি করে, কিন্তু অরুণ তার হাত ধরে বন্দুকের নিশানা পাল্টে দেয়। তারপর আবারও দুজনের মধ্যে ভয়াবহ ফাইট শুরু হয়। এই সুযোগে প্রিয়া ভারতের পিএমকে সুরক্ষিতভাবে জিন্না হলের বাইরে নিয়ে আসে। এতবার একটা বিপদ থেকে অবশেষে অরুণ তার দেশের ইজ্জত আর 200 লোককে বাঁচাতে সক্ষম হয়। এরপর দেখা যায় অরুণ দারুণ ফাইট করে জালালকে জখম করে দিয়েছে। তখন জালাল বলে, আমাকে মেরে কোনো লাভ হবে না যোদ্ধা, এই যুদ্ধ অনন্তকাল ধরে চলবে। হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে কখনোই শান্তি ফিরে আসবে না। এটা বলে জালাল বিকট শব্দে হাসতে থাকে। এমন সময়ে অরুণ নিজের জীবনের তোয়াক্কা না করে সমগ্র ভবনকে বোমফায়ার করে ভস্ম করে দেয়। তখন দেখা যায় বাইরে বের হয়ে আসা সকল ইন্ডিয়ান অরুণকে হারানোর শোকে ভেঙে পড়ে। প্রিয়াও কান্না করতে থাকে। কিন্তু এমন সময়ে সবাইকে অবাক করে দিয়ে অরুণ বাইরে বেরিয়ে আসে। অরুণকে দেখে প্রিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে দৌড়ে গিয়ে অরুণকে জড়িয়ে ধরে। তারপর দেখা যায় কিছুদিন পর যোদ্ধা টিমের সকল সদস্য একত্রিত হয়ে সরকারের সাথে একটা বৈঠকে বসেছে, যেখানে এক অফিসার তাদেরকে বলে, তোমাদের যোদ্ধা টিমের অনেক চাহিদা, এটা কমাতে হবে। অরুণ বলে, ওকে স্যার। এখানে অরুণ তার বাবার যোদ্ধা টিমের স্বপ্ন আবার পুনরায় প্রতিস্থাপন করে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।